আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ বুধবার। যারা ভোট পাবেন না তারা নির্বাচন বানচাল করতে চান বললেন ফখরুল। 12 ফেব্রুয়ারি ঠিক হবে দেশ উদারপন্থী নাকি উগ্রবাদীদের হাতে থাকবে মন্তব্য। গ্রিনল্যান্ড দখলে বিরোধিতাকারী 8 দেশে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত শতভাগ কার্যকর হবে ট্রাম্পের ঘোষণা। বৃহস্পতিবার ইইউ এর জরুরি সম্মেলন। এবং বিপিএল এর শিরোপার আসল লড়াই শুরু। এলিমেন্টারের টসে জেতা সিলেট টাইটান্সের আমন্ত্রণে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ঢাকা 13টি আসনে এ পর্যন্ত 4 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে 10 দলীয় জোটভুক্ত 2 জন, গণসংহতি আন্দোলনের 1 জন এবং স্বতন্ত্র 1 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ঢাকা 13টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন, ঢাকা 13টি নির্বাচনী আসনে এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন, পরিবেশ সন্তোষজনক। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে রিটার্নিং অফিসারের কার্যালয়। রিটার্নিং কর্মকর্তা আরও জানিয়েছেন, কোনো প্রতীকে একাধিক প্রার্থী থাকলে সমঝোতা না হলে লটারি হবে। ইতোমধ্যে মনিটরিং কমিটি করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে আইন শৃঙ্খলা কমিটির সাথে বৈঠকে বসবে রিটার্নিং অফিসারের কার্যালয়। ঢাকার 13টি যে নির্বাচনী আসন, আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। প্রার্থী যারা আছেন সবাই এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি হয়তো প্রার্থীদের যে আচরণবিধির যে ধারা বিষয়গুলি আছে, কখনো কখনো কারো হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো কোনো জায়গায় ছিল, সেটা তারা আমাদের সাথে আলাপ আলোচনা করে অনেক জায়গায় ক্লিয়ার করে নিয়েছেন। পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সাথে বিকেলে বৈঠকে বসবেন। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন লায়লা নওশীন, আমরা তার সাথে যোগাযোগ করছি। নওশীন, নির্বাচন কমিশনের সাথে বৈঠকের বিষয়ে আপনি কি কিছু জানতে পেরেছেন? আমাদেরকে জানাবেন। রিদিতা, নির্বাচন কমিশনের পাশের ভবনে আসলে ঢাকা 13, ঢাকা 15 আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আছে। এখানে কিছুক্ষণ আগে ঢাকা 13 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জানা গেছে যে ঢাকা 13 আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে সমর্থন করে তারা তাদের এই আসনের প্রার্থিতা প্রত্যাহার করেছে। এবং আজকে যেমনটি জানা গেছে যে আজকেই নির্বাচনে চূড়ান্ত প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে এবং কোনো দল যদি তাদের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে চায়, আজকেই তার শেষ দিন এবং জোট সংক্রান্ত সমস্যা সমাধানেরও কিন্তু আজকেই শেষ দিন। এবং আজকে এই প্রার্থিতা প্রত্যাহার শেষ হয়ে গেলে আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এবং এরপর প্রতীক বরাদ্দ দেবে এবং আগামী 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। এবং এই নির্বাচনের যে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন ইস্যু এবং প্রচারণা সংক্রান্ত বিভিন্ন ইস্যুর পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও কীভাবে গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে ডেকেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি কিন্তু আজকে বিকেল 4টায় নির্বাচন কমিশনে আসবেন। তারা প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আজকে বৈঠক করবেন এবং
আমরা যতটুকু জানতে পেরেছি যে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং নির্বাচনের প্রচারণা বিষয়ে বিভিন্ন প্রশ্ন আসলে তারা শুনবেন প্রার্থীদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এবং এই ব্যাপারে তারা তাদের নিজেদের ব্যাখ্যা এবং অবস্থান তুলে ধরবেন। এবং আজকে বিকাল 3টায় সুইডিশ একটি প্রতিনিধি দলেরও কিন্তু নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে। যেহেতু আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে এবং এরপর থেকেই প্রচার প্রচারণা শুরু হবে 22 তারিখ থেকে। তো আশা করা যাচ্ছে বিকেলে যে রাজনৈতিক দলগুলো আসবে তারা আসলে বৈঠকের পর আসলে গণমাধ্যমকে জানাতে পারবেন যে তারা কোন ধরনের আলোচনা আসলে তাদের নির্বাচন কমিশনের সাথে তাদের হয়েছে। রিদিতা। নওশীন, ধন্যবাদ আপনাকে। এবারে অন্যান্য সংবাদ। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। রাজধানীতে জামায়াতে ইসলামীর পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, 17 বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশ বিদেশের জামায়াত বিরোধী প্রোপাগান্ডা প্রতিরোধে যুক্তি দিয়ে লড়বে তাদের দল। We want a nation that aspires to putting technology and innovation at the heart of unstoppable economic prosperity and also believes in an interconnected world where values and principles still matter. We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. We'll make a corruption-free society and corruption-free government. Number two, we need the efficient and skilled manpower for good governance, and we need the sincere people, patriotic people, honest people, and dedicated people. And Jamaat aims to build up a society which will produce such type of individuals and personalities. বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন, ডেনমার্ক, নরওয়ে রাষ্ট্রীয় রাষ্ট্রদূত। বাংলাদেশের উন্নয়ন ভাবনা জানতে চেয়েছেন তারা। সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমানের প্রতি আগ্রহ রয়েছে দেশগুলোর। আগামীতে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎটি মূলেই ছিল সৌজন্যমূলক, ওনার সাথে একটা ইন্ট্রোডাকশন। উনি আসার পরে আমি তো বলছি যে ওনার 25শে ডিসেম্বরের ঐতিহাসিক রিটার্নের পরে তারেক রহমান এখন মানে বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক আকর্ষণ হয়ে আন্তর্জাতিক মহলের কাছে বিবেচনা দিন। ইলেকশন নিয়ে ওইভাবে কোনো স্পেসিফিক ডিটেইলড আলোচনা হয়নি। তারা আগ্রহ নিয়ে আছে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। তারা আশাবাদী বাংলাদেশ একটা ডেমোক্রেটিক স্পেসের দিকে যাবে, ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে এবং যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, এক্সাইটেড হয়ে আছে যে তারা 17 বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পাবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের অভিযানের সময় হামলায় নিহত র্যাব কর্মকর্তার মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। র্যাব সদস্যরা জানান, নিহত মোহাম্মদ মোতালেব হোসেন জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে সেখানে অন্তত 4 থেকে 500 সদস্যের সংঘবদ্ধ সন্ত্রাসী দল হামলা চালায়। হামলায় আহত র্যাবের 3 সদস্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকি 2 জনকে রাখা হয়েছে জরুরি বিভাগে। তাদের অবস্থার উন্নতির দিকে বলে জানান র্যাব কর্মকর্তারা। র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাল হোসেন জানান, নিহত র্যাব কর্মকর্তার বাড়ি কুমিল্লায়। ময়নাতদন্ত শেষে তার প্রথম জানাজার নামাজ র্যাব 7 কার্যালয় ও দ্বিতীয় জানাজার নামাজ তার নিজ বাড়ি কুমিল্লায় হবে।
গ্রিনল্যান্ড দখলে বিরোধিতাকারী 8 ইউরোপীয় দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা শতভাগ কার্যকর করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে গ্রিনল্যান্ড দখলের সময় এখনই। এই অবস্থায় অ্যান্টি কোয়ারসন আইন বা জবরদস্তি বিরোধী আইন সক্রিয় করার কথা বলছেন ফরাসি প্রেসিডেন্ট। পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জরুরি সম্মেলনে বসছে ইউরোপীয় ইউনিয়ন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টার বিরুদ্ধে একজোট ইউরোপীয় নেতারা ব্রাসেলসের জরুরি বৈঠকে 9,300 কোটি ইউরোর মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। এর আগে ওই শুল্ক স্থগিত করেছিল ইইউ। বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ট্রাম্প শুল্ক আরোপের হুমকিতে অনড় থাকলে ইইউ তার অ্যান্টি কোয়ারসন বা জবরদস্তি বিরোধী আইন সক্রিয় করবে, যে আইনের মাধ্যমে কোনো দেশ নীতি পরিবর্তনের জন্য ইইউকে বাধ্য করার চেষ্টা করলে ইইউ ওই দেশের ওপর শাস্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। বৈঠক শেষে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি যুক্তরাষ্ট্র এবং ইইউ এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করছে, সবাইকে ঠেলে দিচ্ছে বিপজ্জনক পরিস্থিতির দিকে। বৃহস্পতিবার আবারও জরুরি ইইউ সম্মেলন ডেকেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্তোনিও কস্তা। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ডেনমার্ক 20 বছর ধরে গ্রিনল্যান্ডের রুশ হুমকি মোকাবেলায় ব্যর্থ হয়েছে, ন্যাটো কিছু করেনি, তাই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের সময় এখনই। ইউরোপের 8 দেশের ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের প্রশ্নে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, ওই সিদ্ধান্ত ফেব্রুয়ারি থেকে শতভাগ কার্যকর করবেন তিনি। ইউরোপের নেতাদের গ্রিনল্যান্ডের বদলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নজর দেওয়ার পরামর্শ দেন ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। আবার আমন্ত্রণ। যাদের ভোট নাই তারাই জাতীয় নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন হলেই দেখা যাবে কে কত ভোট পায়। জনগণ যাদের গ্রহণ করবে তারাই সরকার গঠন করবে। দুপুরে রাজধানী কাকরাইলে আইডিইবি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ঠিক হবে দেশ উদারপন্থীদের হাতে থাকবে নাকি উগ্রবাদীদের হাতে যাবে। সবাই উন্মুখ হয়ে আছে ভোটাধিকার প্রয়োগ করার জন্য বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই, আমরা যাবো জনগণের কাছে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো, আমরা বিরোধী দলে থাকবো, তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই? এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। সাভারের রেডিও কলোনি মাঠে গণভোট 2026 এবং শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার সহ বিভিন্ন ইস্যুতে বহিরাঙ্গন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের জনগণ পরিবর্তনের জন্য 12ই ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দেবেন। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ বেতারে বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ বেতারে মহাপরিচালক এএসএম জাহিদ এবং অন্যরা। রাষ্ট্রের শাসন কাঠামোতে ক্ষমতার ভারসাম্যে, জনগণের ক্ষমতায়নে, মানুষের অধিকারের বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে কোন কোন পরিবর্তন আসবে তাদেরকে সেগুলো বোঝানো হবে।
25শে জানুয়ারি ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমান বাহিনীর ৩৫ জন সদস্য। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাতো 14 ডিআর কঙ্গো কন্টিনজেন্টের ৬২ জন সদস্যকে প্রতিস্থাপনের অংশ হিসেবে তারা যাত্রা করবেন। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী কন্টিনজেন্ট বানাতো 15 এর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শৃঙ্খলা সততা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সুনাম বয়ে আনতে কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সে সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। মনোযোগ দিয়ে কাজ করবেন। আমাদের যে দায়িত্ব অর্পিত হবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। যে কোনো ধরনের ওখানকার যারা ম্যানেজমেন্টে যারা আছে, লিডারশিপে আছে, ফোর্স কমান্ডার, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যারা আছে, তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু ডু। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত 450টি বসতঘর এবং লার্নিং সেন্টার, মসজিদ ও মক্তব সহ 100-এরও বেশি স্থাপনা পুড়ে গেছে। ভোর 3টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের 16 নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানেন যে 16 নম্বর ক্যাম্পের D4 ব্লকে একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর পাশের বসতঘর ও শেডগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয় চরম আতঙ্ক। আগুনে লার্নিং সেন্টার সহ বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর আগে গত 26শে ডিসেম্বর 4 নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল এবং 25শে ডিসেম্বর কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে। প্রখ্যাত চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চুর স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। বিএফডিসি জহির রাহান কালার ল্যাব অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। আয়োজনে দীর্ঘদিনের সহকর্মী আব্দুল লতিফ বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তারা বলেন, অবিচল নেতৃত্বের জন্য আব্দুল লতিফ বাচ্চু ছিলেন অনুসরণীয়। আমরা এখন যে কাজটা তার মত সত্যভাবে প্রকাশ করেছেন, এজন্যে বাচ্চু ভাইকে ধন্যবাদ এবং বাচ্চু ভাইয়ের মৃত আত্মার প্রতি যেন আল্লাহ শান্তি দেয়। বাচ্চু ভাই ছিল একটা অলংকার, আমাদের সবার জন্য তিনি একটা আদর্শ রেখে গেছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে 7 জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, শহরতলির শাহর-ই-লও এলাকায় চীনা নাগরিক দিয়ে পরিচালিত রেস্টুরেন্টটিতে বিস্ফোরণে একজন চীনা এবং 6 আফগান নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশু সহ বেশ কয়েকজন। শাহর-ই-লও এলাকাটি কাবুলের নিরাপদ এলাকাগুলোর মধ্যে একটি বলে পরিচিত। ISIS এর আফগান শাখা হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ওই হামলা চালান। নিটল টাটা কৃষি সংবাদ। আধুনিক কৃষি প্রযুক্তি ও জমি সর্বোচ্চ ব্যবহারে সমন্বিত খামার গড়ে তুলে সফল হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার উদ্যোক্তা জহিরুল ইসলাম। চায়না সিরিয়াসে 12 মাসি লেবু ও ড্রাগন ফলের বাগানের ফাঁকে ফাঁকে টমেটো চাষ করে ভালো ফলন পেয়েছেন তিনি। তার এই সাফল্য আশপাশের কৃষকদেরকেও অনুপ্রাণিত করছে। প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ নোয়াখালীর হাতিয়ার কমলা দিঘি। একপাশে সাগর আর অন্যদিকে নদী ও চারপাশে ম্যানগ্রোভ বনে হরিণ সহ বিভিন্ন প্রাণীর বিচরণ, যা মুগ্ধ করে পর্যটকদের। তবে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন দেখা দিয়েছে দিঘি এলাকায়। এলাকাটিকে পর্যটক বান্ধব গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ বুধবার। যারা ভোট পাবেন না তারা নির্বাচন বানচাল করতে চান বললেন ফখরুল। 12 ফেব্রুয়ারি ঠিক হবে দেশ উদারপন্থী নাকি উগ্রবাদীদের হাতে থাকবে মন্তব্য। গ্রিনল্যান্ড দখলে বিরোধিতাকারী 8 দেশে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত শতভাগ কার্যকর হবে ট্রাম্পের ঘোষণা। বৃহস্পতিবার ইইউ এর জরুরি সম্মেলন। এবং বিপিএল এর শিরোপা আসল লড়াই শুরু। এলিমিনেটরে টসে জেতা সিলেট টাইটান্সের আমন্ত্রণে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeleonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।